আবলতা বল। রাইটার মরিয়াম ডিপটি। পর্ব 1 থেকে 10। পাত্রপক্ষের সামনে এসে আসসালামু আলাইকুম না বলে ভুল করে বলে ফেলেছি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি লজ্জা! উপস্থিত সবাই হেসে কুপকাত। বিনয় প্রদর্শন করে বুড়ো মতো এক লোক বলল, আচ্ছা বসো তো তুমি। ওই দিকটায় বসো। বসতে গিয়েও হলো এক অঘটন। টি টেবিলের উপর রাখা পানির জগটা কিভাবে যেন গেল পড়ে। আমার লেহেঙ্গার 1/3 ভিজে গেছে। তবুও চশমাটা হালকা ঠিক করে বসে পড়লাম। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। আমার পাশে যে বসে আছে, আধবয়সী পানের রঙে ওষ্ঠদ্বয় রঙিন হয়ে গেছে। এই মনে হয় পাত্রের মা। উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? জি, আমার নাম নুরাইশা ইসলাম নুবা। বাহ, বেশ সুন্দর তহ নামটা। হ্যাঁ আন্টি, সবারই কেন যেন নামটা অনেক পছন্দ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। যদি কিছু মনে না করেন, তবে আপনার নামটা, ও হ্যাঁ আপনি বরের কি হন? এটাও একটু বলবেন। আমার কথা শুনে সবাই হা করে রইল। কেন এমন করে রইল বুঝলাম না। ভীষণ বেকায়দায় পড়ে গেলাম। ধুর বাবা! বেশ চাচালো গলায় আমার বাবা আমার নামটা উচ্চারণ করলেন, পরক্ষণেই আবার মিষ্টি গলায় যেন আমাকে সম্ভবত 100 মরিচের গুঁড়া দিয়েই তৈরি কিছু বচন শোনালেন। নুবা, নুবা মা এত বেশি কথা বললে শনি গ্রহ সৌরজগত থেকে তোমার কপালে এসে আছড়ে পড়বে কিন্তু। সাবধানে থেকো মা। এ কেমন বাবা! সবার সামনে এরকম থ্রেটটা না দিলেও পারতেন, কি লজ্জা! মীরামা ওষ্ঠদ্বয়ের আন্টিটা আমাকে আর কিছু বললেন না। আমার মা আমাকে কানে কানে বললেন, মা নুবা, বেশি কথা বলিও না। না হলে তোমার বাপজান এবার আমার ঘরটাই কেটে নিবেন। আমিও মারা পড়ব, তুমিও পড়বে। ওনারা যা বলছে, শুধু সেটুকুনেরই উত্তর দিও। সেই বুড়ো লোকটা আমাকে বলল, আচ্ছা মা নুবা, রান্না বান্না জানো তো? হ্যাঁ জানি তো চাচা, এই তো কয়েকদিন আগেই একটু শিম আর আলু ভেজেছি। এই এতখানি তেল পড়ে গেছিল। শুধু একটু লবণ বেশি হয়েছিল। এমনিতেই অনেক ভালোই লেগেছে। কিন্তু চাচা একটা সমস্যা কি জানেন তো? কি সমস্যা? আমি না লবণের পরিমাণটা আঁচ করতে পারি না। আর সব ঠিকঠাক আছে। আর পেঁয়াজ এটাও বেশি দিই। তা আপনাদের বাসায় পেঁয়াজ ঠিকঠাক আমদানি হয়তো? যে দাম পড়েছে না! বলে কি এই মেয়ে! হ্যাঁ তো। মা একগাল ফোকলা হেসে বলল, ও একটু এমনি, একটু বেশি কথা বলে। নুবা, তোমার কাছে ওনারা বিস্তারিত শুনতে চায়নি। যেটুকু জানতে চেয়েছে, সেটুকুনের এই উত্তর দিয়ে আমায় উদ্ধার করো। পাশ থেকে একজন বলে উঠল, আন্টি, ওকে প্রেশার দিবেন না। ফ্রেশ মাইন্ডের মানুষেরাই একমাত্র এরকম ঠক ঠক করে তাদের মনের কথা সব বলে দেয়। উপরেও এদের যা, ভেতরেও এদের তা। হ্যাঁ নুবা আপনি বলুন, আরো কিছু বলার থাকলে বা আপনার কিছু যদি জানার থাকে। জীবনেই এই প্রথম কেউ আমাকে বুঝলো। অনেক ভালো মানুষ আমি। উপরে আর তলায় এক থাকলেও একটু দুষ্টুমি যে আমি করি, সেটা উনি বুঝলেন কেমন করে। আহ কি ভালো মানুষ! এরকম একটা বন্ধু থাকলে জীবনে কোনো প্যারায় থাকতো না। যতগুলো বন্ধু আছে সবগুলোই বদের হাড্ডি। বলেছিলাম যে করে হোক বিয়েটা যেন ভেস্তে দেবার ব্যবস্থা করে। তা না করে ওরা খাবারের ফর্দ করে। শালারা বড় পাজি। ওনার মতো একটা বন্ধু থাকলে কোনো চিন্তাই থাকতো না। লা লা করে গানও গাইতাম, খাওয়া দাওয়া করতাম আর সা করে উড়ে বেড়াতাম এ ধার ওধার। পাত্রপক্ষদের মনে মনে অনেক কিছুই বলতে চাইলাম। বাবার ভয়ে আর কিচ্ছুটি বললাম না। চুটি করে রইলাম। আপনি কি আর কিছু বলবেন না? না মানে আগের কথাগুলোর উত্তর তো পাইনি। কোনটা? পেঁয়াজ? হ্যাঁ। কত লাগবে আপনার? মাসে 10 কেজি। নাকি 20 কেজি? সেকেন্ড অপশন। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, বলুন। বলছিলাম, মাসে 5-10 কেজি ইলিশ মাছ খাওয়াতে পারবেন তো? ডান। এনিথিং ইলস? ফ্রিজ ভরে আইসক্রিম আর বাক্স ভরে চকলেট। 2 কেজি কফি, আর বিস্কুট কেক চানাচুর। আর হ্যাঁ, চিপস লাগবে বস্তা ভরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লিস্ট করে দিবেন। আর চাচা, এই মেয়েকেই আমার পছন্দ। আন্টি আঙ্কেল আপত্তি না থাকলে আগামী সপ্তাহেই নুবাকে আমার জীবনে নিজের করে নিতে চাই। আপনারা যদি রাজি থাকেন। একই বলছেন উনি। বিয়ে করতে চাই না আমি এখনই। আর এই আমার আবোলতাবোল বুলি শুনে থাম করে রাজি হয়ে গেল।
মনে মনে এর গোষ্ঠী উদ্ধার করলাম রাগে। দূর জীবনে এখন নতুন প্যারা। দেখি এই শেষ চেষ্টা করে বিয়েটা ভাঙার। বলছি, শুনুন। হ্যাঁ বলুন। আমি কিন্তু রোজ রোজ রান্না করতে পারবো না। বেশ ভালো প্রস্তাব। আমার তেল আর পেঁয়াজ বেঁচে যাবে। কি বলেন আন্টি আঙ্কেল? মনে হচ্ছে ওনাকে একটা আছাড় মারি। সবাই আমার দিকে তাকিয়ে কেমন হাসছে। প্রচণ্ড রাগে চশমাটা খুলে চেঁচিয়ে বললাম, এই শুনুন, বলছি আমি বোবা। কথা বলতে পারি না। তাও বিয়ে করবেন আমাকে? আমাকে অবাক করে দিয়ে সবাই অট্টহাসি হাসছে। আশ্চর্যজনক। বাবার মতো রাগী মানুষটাও হাসতে হাসতে বলল, নুবা, পারো ও বটে। আর কত হাসাবে? বাবা, তোমার মনে হচ্ছে যে আমি হাসির কথা বলছি। এই নুবার আম্মু, ওকে নিয়ে যাও তো। ওর মাথায় ভূত চেপেছে ভূত। হঠাৎ করে মনে হলো আমি তো দিব্যি কথা বলছি, বোবা কেমন করে হলাম? মাথা কাটা গেল এই নিজের কাছেই। অতপর একরাশ লজ্জা নিয়ে প্রস্থান করলাম ওখান থেকে। বিয়ে ওনার সাথেই হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। একটা সপ্তাহ পর শুরু হবে বন্দি জীবন। দূর, ভালো লাগে না আর। এই একটা সপ্তাহ উনি শান্তিতে থাকতে দিবেন না। আর বলছি শান্তির কথা। আমার জীবনে শান্তির মা মরেই গেছে। হুহ। শান্তির মা মরে গেলে হবেটা কি? অশান্তির মা আছেন না? অশান্তির মা একাই যথেষ্ট জীবনটাকে হারমাস কালি করে দেবার জন্য। আমার সে এসেছেন বিয়ের কেনাকাটা করতে। আমাকে নিয়েই নাকি যাবেন বিবার প্রথম কাজটা সারতে। আম্মু আব্বু জোর করে পাঠালেন। তাদের পিড়াপিড়িতে এসে উপস্থিত হয়েছি রামগড়ে। এখানে উনি অপেক্ষা করছেন প্রায় 1 ঘন্টা যাবৎ। আমি আবার অত গোছানো পরিপাটি না ভাই। গলায় কোনোমতে ওড়নাটা পেঁচিয়ে এসেছি। বেবি চুলগুলো এলোমেলো হয়ে আছেন। নিজেকে স্রেফ উৎপাত মনে হচ্ছে। চশমা হ্যান্ডব্যাগে আছে। তাহার নামটাও এই মুহূর্তে ভুলে গেছি। ফোন বের করতে যাব তখনই হঠাৎ করে পেছনে থেকে খপ করে কেউ একজন হাত ধরল। গলার যত সাউন্ড ছিল সব এক ধাক্কায় গড়গড় গড়গড় করে বেরিয়ে এলো। খারাপ মানুষ, খারাপ মানুষ আমার হাত ধরেছেন কেন? কে আপনি? চিল্লানোতে আশেপাশের সব মানুষ মোটামুটি জড়ো হয়ে গেছে। উনি হাত ছেড়ে দিলেন। ব্যাগ থেকে চশমাটা বের করে পরে নিলাম। আমি আবার চশমা ছাড়া অচল। সব ঝাপসা দেখি। চশমা চোখে দিলেই সব পরিষ্কার। কয়েকজন ইতোমধ্যেই ওনাকে ইনভেস্টিগেশন এর মতো জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। পরে সবাইকে আমি বললাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি। উনি আমার পরিচিত উডবি হাজবেন্ড। আপনারা আসুন। কি লঙ্কা কাণ্ডই না ঘটল। প্রচণ্ড রোদের তীরতায় ঘেমে নেয় অস্থির। শুনেছিলাম ওনার বাইক আছে, আনেননি কেন কে জানে। আধা ঘন্টা ওনাকে নিয়ে দাঁড়িয়ে আছি। শুনশান নীরবতা। একটা রিকশা দূরে। এটাকে আর মিস করা যাবে না। ইশারায় ডাকতেই মামা এদিকে এসে বললেন, কই যাবেন আফা? রিকশায় আমি আর উনি আগে উঠে বসলাম। তারপর বললাম, রামগড় যাব। রামগড় বাজারে। উনি হঠাৎ করে প্যাডেল থেকে নেমে মিনিট খানেক তাকিয়ে রইলেন। অপ্রত্যাশিতভাবে উনিও আমার দিকে তাকিয়ে রইলেন। কি আশ্চর্য! অপ্রস্তুত হয়ে কিছুটা রাগ নিয়ে বললাম, কি হলো মামা যান? গরমে তো মাথা ফাটবে এবার। আর এমন উজবুকের মতো তাকিয়ে আছেন কেন? জীবনে মেয়ের মানুষ দেখেন নাই? রিকশাওয়ালা মামা বললেন, নামেন আফা, এইটাই রামগড়। ধুর, কি যে হচ্ছে আমার সাথে কে জানে। এই জন্যই উজবুকের মতো রিকশাওয়ালা মামা আমার দিকে এরকম উজবুকের মতো তাকিয়েছিলেন। তারপর উনি বললেন, মামা চট্টগ্রাম বাজারে নিয়ে চলেন। একদম শহরে। সে তো অনেক দূরে মামা। যাইতে যাইতে 3-4 ঘন্টা লাগবে। লাগুক মামা, আপনি যান। ভাড়া নিয়ে টেনশন করবেন না। আচ্ছা মামা। উঁচু নিচু পথ ধরে পাহাড়ি এলাকার কোল ঘেঁষে যাচ্ছি। চিটাগং কখনোই রিকশায় যাওয়া হয়নি। সিএনজি করে গিয়েছি। কত উঁচু নিচু জায়গা আছে। এই পথে উনি রিকশা দিয়ে যাবেন কি করে? ভেবেই তো আমার মাথা ভব করছে। আচ্ছা নুবা, আপনি কি ছোটবেলা থেকেই এরকম বোকা আর অগোছালো? কেন? না মানে এক অদ্ভুত ছোট মানুষই করেন। এটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনি এরকমই থাকবেন। কেমন? ওহো, তা আপনার নাম যেন কি বাপু? এই যা, আমার নামটাও ভুলে গেছেন। আমি তো নাম শুনিনি আপনার। তাড়াতাড়ি বলুন তো। নাহিয়ান নিখিল। ওকে।
বেশ কয়েকবার বিড়বিড় করে উচ্চারণ করে নিলাম। ভুলে না গেলেই বাঁচি। সেই কতক্ষণ ধরে রিকশা চলছে আর চলছে। চারটিখানি কথা। কত উঁচু আবার কত ঢালু। ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব। আবার নামার সময় মনে হয় যে রিকশার অস্তিত্বই আর থাকবে না। রিকশাওয়ালা মামা নিজেও ভয় কেমন যেন করছেন। শুধু ভয় পাচ্ছেন না নিখিল মহাশয়। আশ্চর্য মানুষ বটে। আর কতক্ষণ? তা নিখিল মশাই, আমার কি সময়ের দায় নেই বলুন। এই মামা আপনি দাঁড়ান। আমি নেমে যাব। তাহলে আপনি তখন উঠলেন কেন? আমি কি আর জানতাম যে চট্টগ্রামে একদম সিটিতে নিয়ে যাবেন আপনি। বসে পড়ুন। না না, আমি বসবো না। ব্যাস, দরকার হলে হেঁটে হেঁটে বাসায় যাব। আর আপনার সাথে বাজার করতে আমার বয়ে গেছে। আপনি এই মুহূর্তে রিকশা বাদে সিএনজি বা বাসে উঠুন। নয়তো আমি চললাম। আপনি কি ভয় পাচ্ছেন উঁচু নিচু পথে বেয়ে চলতে? মো মো মোটেই না। ভো ভয় ভয় পাওয়ার কি আছে? তাহলে আপত্তি কেন করছেন? আমি লাইফে এত রিস্ক নিতে পারবো না। এই দেখুন, পেটের ভেতর থেকে আমার বাচ্চা কাচ্চারা হুঁশিয়ারি দিচ্ছে। তা কি বলছে তারা? বলছে যে, মাম্মাম, তোমার কিছু হলে তো আমাদের আর পৃথিবীতে আসাই হবে না। তুমি বরং এখান থেকে নেমে পড়ো। তুমিও সেফ। আমরাও সেফ থাকব। রিকশাওয়ালা মামা আবার ও উজবুকের মতোই তাকিয়ে আছেন। আমি কিছু বলার আগেই উনি বললেন, ঢের হইছে ভাই, নামেন তো। আমার জীবদ্দশায় এমন মেয়ে দেখি। কি আবল তাবল কথা বলে রে বাবা। আর কিছুক্ষণ থাকলে আমিও না পাগল হই। একজাক্টলি মামা, এটা একটু ওনাকেও বোঝান। আমার সাথে ওনার যায় না। উনিও শেষে দেখবেন পাগল হয়ে যাবেন। আচ্ছা মামা, বলছি কত দেব আপনাকে? 105 দিন। অনেকখানি পথ আইছি তো। উনিও বাধ্য বেডার মতো দিয়ে দিলেন। পাগল নাকি আপনি? চাইলো আর টাকা দিয়ে দিলেন। আশ্চর্য পুরুষ মানুষ আপনি। বলদের হাড্ডি। উনি রেগে ফুলে আছেন। এই ওভাবে তাকিয়ে আছেন কেন? বিয়েটা হোক। নিজের করেনি। দেন দেখা যাবে কে বলদের হাড্ডি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। ঘণ্টাখানেক হয়ে গেল। কোনো যানবাহনের দেখা নেই। এই ফাঁকে বেশ খানিকটা শুটিং হয়ে গেল। ছবি তোলার কাজ। বড্ড ভালো বেডাডা। যেমন করে ছবি তুলতে বলছি তেমন করেই দিছে। যেটা আমার বন্ধুরাও কখনো দেয়নি। পারফেক্ট একটা বেডা। হানিফ সার্ভিসের একটা বাস আসতেই সিগন্যাল দিলে বাসটাও আমাদের তুলে নিল। যাক বাবা, বাঁচা গেল। মিনিট 20-এর মধ্যে চট্টগ্রাম পৌঁছে গেলাম। বাস থেকে নেমে বললাম, বুদ্ধ একটা। আমার কতগুলো সময় নষ্ট করলো, আবার কতগুলো টাকা। এরাম বুদ্ধ নিয়ে আমায় সংসার করতে হবে। হায় আল্লাহ! এই মেয়ে এই একদম বুদ্ধ বলবে না বলে দিচ্ছি। আর টাকা গেছে তো কি হয়েছে? আমার বউয়ের পেছনেই তো গেছে। একদম বউ বলবেন, হ্যাঁ। বিয়েটা আদৌ হয় কি না সেটা তো দেখেন। ফন্দি এঁটেছেন বুঝি বিয়ে না করার। আতলে কি আর তা আপনায় বলবো? কে আশ্চর্য ভাই আপনি। ভাই? ভাইকে? কে আবার? আপনি ভাই? ওকে আহা! দয়া করে এবার একটু শপিংয়ে গিয়ে আমায় উদ্ধার করেন। ব্রুকুচকে সামনে এগোলাম। ইচ্ছে মতো খসালাম। মানে একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটা। এই প্রথম শপিং করে জীবনে এত এত শান্তি পাইলাম। সবগুলো ব্যাগ ওনার হাতে ধরিয়ে দিলাম। বিল মেটানোর সময় চক্ষুতো চরকাচ। কি অদ্ভুত! এত দাম কেন রে ভাই? মোট 77,975 টাকা। বিল দেখে বললাম, 75,000 বের করেন। ব্যাগগুলো ধরেন। আল্লাহ তো হাত তিনটে দেয়নি। ধরে আমায় উদ্ধার করেন। গাল দুটো হালকা চেপে দিয়ে বললাম, বললে আমার কিউট জামাইদা, এতদিন আছেলেন কোথায় আপনি? রিসেপশনে জমা দিলাম 75,000 টাকা। ওমা, এই বেডা আমারে নিয়া পড়ছে। এক্সকিউজ মি ম্যাম, আপনাদের বিল 77,975 টাকা এসেছে। আপনি 75,000 দিচ্ছেন। এই মিয়া থামেন। এতগুলো বাজার করছি। মানুষের তো বিবেক থাকা উচিত। এমনিতে ডিসকাউন্ট দেয়া দরকার আপনাদের। আর পা একটু হিসেব চাইতাছেন। সরি ম্যাম, এটা ফিক্সড প্রাইসের শপিং মল। ওহো, আমি কি করব? আমি এই 75,000ই দেব। বেশি করলে সব ফেরত দিয়ে অন্য দোকানে যাব। মিনিট 20 রিসেপশনে আর্গুমেন্ট চলল পের বয়ের সাথে।
এরই মধ্যে দোকানের মেইন ম্যানেজার আসছে। এসে আমাদের ঝামেলা দেখে এগিয়ে কি হয়েছে আমি ও সবটা বললাম। উনিও আচ্ছা লোক বটে। ফিক্সড প্রাইসের শপিং মল বলে বলে মাথা ধরিয়ে দিল। আমি সব শপিং এর জিনিসপত্র ফেরত দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে উনি শেষমেশ ৭৫,০০০ টাকা রাখতেই বাধ্য হলেন। এবং নিখিলকে বললেন, ম্যানেজার ধাঁচের নাচিয়ে ছাড়বে সবাইকে, সাবধানে থাকবেন। হবু বউয়ের নামে কিছু শুনতে এই বেটা একদম নারাজ। সঙ্গে সঙ্গে বললেন, প্রত্যেক মাসে আপনাকেও ফ্রিতে নাচাবো, এখানেই আসবো শপিং করতে, রেডি থাকবেন। মালিকের দাঁত বের করা বিরক্তিকর হাসি দেখে বিদায় হলাম ওখান থেকে। যেতে যেতে উনি বললেন, নুবা, ভেবেছিলাম আপনি বোকাশোকা, প্রথম দিন যেরকম ছিলেন, আর আজ তার বিপরীত রূপ। যাই হোক, ব্যাপারটা ভালো, একটু চালাক না হলে চলে না এই দুনিয়ায়, বুঝলেন? শোনেন, এই ২,৯৭৭ টাকা যে বাঁচিয়ে দিলাম, এগুলো এখনই আমাকে দিয়ে দিবেন, বুঝেছেন? একটু গোমরা করে বললেন, নিজের বউকেই তো দেব। আচ্ছা পাক্কা ৩,০০০ই নিয়েন। অতঃপর কফি শপে গিয়ে দুজনে ২ কাপ কোল্ড কফি খেয়ে বেরিয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। আর ২ দিন পর বিয়ে। এই বিয়ে বিয়ে নিয়ে সবাই আমার মাথাটাই খেয়ে ফেলল। কি খারাপ এরা। সাথে আছে আমার পাজি বন্ধুগুলো, ওরাও জোকের মতো পিছু লেগে আছে। পারলেই আমাকে ইচ্ছে মতো পোচায়। রইল ওদের কথা। ওরা হলো আয়ান, তীব্র, অনিন্দতা, ইফা আর শুভ্রতা। ও হায়, আমার ছোট বোন নুষাও নিজেও জ্বালিয়ে খাচ্ছে ওই দস্যি বন্ধুগুলোর সাথে। ওর কাছ থেকে নতুন জানলাম, নিখিলের জন্মদিন বিয়ের ২ দিন পরেই। বেদার জন্য সারপ্রাইজ জোগাড় করতে হবে। সেটা নিয়েই আলোচনা চলছে বন্ধুগুলোর সাথে। তীব্র বলল, বাব্বা, নুবা, তোর জ্বর টর এলো নাকি? এই একদম বিয়েই করতে চাস না, আবার বরের জন্য সারপ্রাইজ? তলে তলে কিছু করতেই নাকি রে? অগ্নিমূর্তি ধারণ করে ওর দিকে তাকাতেই ও ফুলস্টপ হয়ে গেল। আমার বন্ধুমহলের শুভ্রতাই সবচেয়ে চুপচাপ আর আমাকে সবথেকে বেশি ভালো বোঝে। বোঝে ওরা সবাই, তবুও শুভ্রতা যেন একটু বেশিই বোঝে। শ্রীও এবার চুটি করে রইল না। কি আমাকে চিমটি কেটে বলল, হবু বরের সাথে শপিং করেছে বুঝলি তীব্র, আমাদের এখন কি আর তার লাগবে? অনিন্দতা বলল, তা হ্যাঁ রে নুবা, বেদারে দেখা তো খুব মুডি মুডি লাগে। তা খালামনি বানাতে পারবে তো আমাদের। দেখ অনিন্দতা, মজা নিস না, একটা ইম্পর্ট্যান্ট টপিককে তো খেয়ে দিলি। ইফা আর আয়ান বলল, খেয়েই তো দেব, বন্ধুদের সাথে আছিস, এখন বেটা চিল। এই গাছ থেকে ও গাছে ওর বিয়ে হোক, বাসর হোক, তারপর আমরা সাজেশন দেব, বুঝলি? কুল বেবি, তোরা এত অ্যাংরি মুডে আছিস কেন? মুখ ভেঙচিয়ে তীব্র বলল, বুঝিস না তুই, কুচি খুকি? তোহ বুঝিয়ে বল আমায়। এই যে তোর বিয়ে, বরের সাথে একা একা গেলি শপিং করতে, কেন আমরা কি ছিলাম না? আমাদের কি তোর জানানোর প্রয়োজন মনে হয়নি? এক নাগারে বলে তীব্র থামল। আমি কি যেতে চাইছিলাম নাকি? বাবা মাই তো জোর করে নিয়ে পাঠালো। তারা বলল আর তুইও অমনি গেলি। ধুর, এত রাগিস না তো তীব্র, বাবাকে তো চিনিসই, কেমন রাগী। যা যা, চিনি আঙ্কেলকে, তোর থেকে বহুত ভালো। উনিই তো ফোন করে আমাদের সবাইকে আসতে বলেছেন। তুই বলিসনি? তোরা কি তাইলে রেগেই থাকবি আমার উপরে? শুভ্রতা বলল, একটা শর্তে তোর সাথে সব রাগের অবসান ঘটাবে। ওকে হালকা গাল টিপে দিয়ে বললাম, তা কি সেই শর্ত? মহারানী, আমাদের সবাইকে নিয়ে ফুচকা পার্টি দিবি। ব্যাস, ঠিক বলেছিস, তোর বিয়ের আগে শেষ ফুচকা পার্টি। এরপর তো দুলাভাইও থাকবে। ওকে যা, ডান। এত ডান ডান বললে পার পাবি না, বুঝলি বনু? আমাকেও সাথে নিতে হবে। তুই আরই পেতেছিলি, নুষা। নো নেভার। আমাকে তীব্র ভাইয়া বলেছে এটা গতকাল রাতে। কিরে আপনি, নিবি না আমায় তোদের সাথে? নাকি তোর ফ্রেন্ডসদের প্রবলেম হবে? তৎক্ষণাৎ অনিন্দতা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, কি যে বলো না নুষা, তুমি থাকলে আমাদের প্রবলেম হবে কেন? তুমি আমাদের সাথে থেকো। ওকে আপু। হলুদ বাটো, মেহেন্দি বাটো গাইতে গাইতে চলে গেল নুষা। আয়ান বলল, তা আজ বিকেলে আমরা যাব। আর কালকে থেকে তোর বিয়ে পর্যন্ত পার্মানেন্টলি এখানেই থাকব। ওকে গাইসস, তোরা বি প্রিপারেড থাকিস। ওরা সবাই চলে গেল। আমি ভাবছিলাম নুষার কথা।
এরই মধ্যে ফোনের ভাইব্রেশনে টেবিল সহ কেঁপে উঠল। আননোন নাম্বার থাকায় কেটে দিলাম। বেশ কয়েকবার ফোন এসেছে। বিরক্ত হয়ে ধরেই বললাম, বলি কি মাথায় সমস্যা আছে নাকি আপনার? এই এত করে ফোন কেটে দিচ্ছি তবুও ফোন দিয়ে চলেছেন। কেন ভাই, আপনার কি খায়া দায়া আর কোনো কাজ নাই? আর কল দিলে খবর আছে। এই রাখলাম ফোন। ফোন কেটে দিয়ে বাথরুম বাথ করতে চলে গেলাম। বিকেলের জন্য আগেভাগেই প্রিপারেশন নিতে হবে। চুল মুছতে মুছতে আসলাম। হালকা ক্রিম ঘষে আর ঠোঁটে একটু লাল রং দিয়ে রেডি হয়ে নিলাম। ওদের অবস্থান জানতে ফোনটা হাতে নিলেই দেখি সেই অপরিচিত নাম্বার থেকে একখানা মেসেজ স্ক্রলে ভাসছে। লেখা ছিল, আমি নাহিয়া নিখিল। তৎক্ষণাৎ জিভ কাটারও সময় পাইনি। সঙ্গে সঙ্গে মা বলল, নুবা, জামাই তোকে কল করেছে, কেটে দিচ্ছিস কেন? এখনই ফোন দেহ। এই একটু সময়ের মধ্যে মাকেও আবার ফোন দিয়ে সব বলা লাগে। আসলেই বলদের হাড্ডি। আমি কি জানতাম নাকি যে ওটা তোমার গুণধর জামাই? হয়েছে হয়েছে, আর সাফাই গাইতে হবে না। সাফাই আবার গাইলাম কোন সময়ে? এখনই কল দিয়ে কথা বল। আচ্ছা, দিচ্ছি বাবা। ফোন দিতেই দুবার রিং হতেই কেটে দিলেন। নিজেই ফোন ব্যাক করলেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কেন? বিসমিল্লাহির রাহমানির রাহিমই বলতেন। মজা করছেন? না না, ওয়ালাইকুমুসসালাম। তা আমি তো একটা ভুল করে ফেলেছি। তোহর সেটা আমাকে বলার কি আছে? আর কাকে বলবো তাহলে? সে আমি কি করে বলবো? আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম তুমি আচ্ছা গুন্ডি টাইপের একটা মেয়ে। ভেবেছিলাম বোকাশোকা। আমি এমনি। হুহো। তা আজ বিকেলে একটু বেরোতে পারবেন? না না, একদম না। আজ ওদের সাথে একটু বেরোবো। ফুচকা খেতে। হ্যাঁ, এই ওয়েট আপনি জানলেন কেমন করে? বলে দিলে আর কিছু কি থাকে? আচ্ছা, নুষা বলেছে। না। শোনো, ফ্রেন্ডসদের সাথে আড্ডা শেষ করে চলে যেও না। ওখানে থেকে যেও। কিন্তু কেন? তখনই না হয়, দেখো। আচ্ছা, রাখছি। নুষাকে নিয়ে বেরিয়ে পড়লাম। একসাথে সবাই আড্ডা দিয়ে ফুচকার দোকানে গিয়ে সবাই ইচ্ছে মতো ফুচকা অর্ডার দিয়ে খেতে শুরু করলো। এদিকে নুষার কাণ্ড দেখো। ঘুমাইয়া ফুচকা খাচ্ছে। ঝালে ওর গাল দুটো লাল হয়ে যাচ্ছে। একটা সময় ও বিরতি নিয়ে বলল, এই নুবা আপু, আমাকে পানি এনে দে তো। ওই যে দোকান দেখা যাচ্ছে। যাহ, কিনে এনে খাতো হোক। এদিকে ফুচকাওয়ালা মামা ওকে গ্লাসে পানি দিল। ওকে বাড়িয়ে দিতেই নুষা রক করে পুরো পানিটুকু খেয়ে নিল। সবার খাওয়া দাওয়া শেষে ফুচকার দোকানে বিল দেবার সময় মামাকে বললাম, মামা, বিল কত হলো? বিল তো আগেই পরিশোধ করা আছে। আপনার আর দিতে হবে না। কি আশ্চর্য, বিল আবার দিল কেদায়? এক সার দিয়ে গেছে। ইতোমধ্যেই মোবাইলে টুং করে শব্দ হলো। স্ক্রলে একটা মেসেজ ভাসছে, আপনার টাকা বাঁচিয়ে দিলাম। ওদের বিদায় দিয়ে নুষাকেও পাঠিয়ে দিলাম। আস্তে আস্তে সূর্যটা তেজি কমলা থেকে ক্রমশ লাল রং বর্ণের হয়ে আসছে। আর আমার বুকের ভেতরটায় মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে। ভীষণ রকম ভয় আর পুলকে কেমন এক অজানা শিহরণ খেলে যাচ্ছে। মিনিট পাঁচেকের মধ্যেই এক রিকশা এসে থামল। এবার আর ভীষণভাবে আর চমকালাম না। নিখিল বলে উঠল, উঠে আসেন। আমিও চুটি করে উঠে বসলাম। রিকশা চলতে শুরু করল। জানি না কোথায় এর গন্তব্য শেষ হবে। জানতে ইচ্ছেও করছে না। হঠাৎ উনি একখানা বেলি ফুলের মালা হাতে পরিয়ে দিলেন। আমি ধন্যবাদ বলে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। হয়তো উনি নিজেও অবাক হয়েছেন আমার চঞ্চলতা না দেখে। হয়তো ভেবেছেন আমি কেন বকবক করলাম না। জিজ্ঞেস করলে হয়তো আমি এর উত্তর দিতে পারতাম না। ওনার প্রশ্নের সম্মুখীন না হয়ে ভালোই হয়েছে। কিন্তু আমার সাথে এমন কেন হচ্ছে, আমি নিজেও ঠাহর করে উঠতে পারছি না। মিনিট 30 রিকশা চলল তার আপন গতিতে। এসে থামল এক ঝিলের ধারে। মানুষ যখন এরকম রাত উপভোগ করতে আসে তখন নাকি চাঁদের জ্যোৎস্না কপত কপতির গা একদম রাঙিয়ে দেয়। আমার বাবা অত রাজপাল নেই। আছে শুধু কতগুলো শুকনো গলায় মশার রসকসহীন গান আর আর বিষ পিঁপড়ের মতো তাদের কামড়। খানিকটা বিরক্ত হয়ে বললাম, তা মশাই এখানে ঝিলের ধারে কি মশার গান শোনাতে আসছেন? এর চেয়ে তোদের ভালো ছিল হিরো আলমের গান। হ্যাঁ, সেই তো দেখছি। ভেবেছিলাম কিছু আলাপ করব। তা একটা রেস্তোরাঁয় নিয়ে গেলেই পারতেন। নিতে তো পারতামই। কিন্তু কিন্তু কি?
আমি খেয়ে টাকা উড়িয়ে দেব এই ভয় নেননি নাকি? সে ভয়ে থাকলে আপনার ফুচকার দাম আমি মেটাতাম না। খুহো খুহো খুহো, ভেঙাতে পারলেই হলো। খুহো, একেই বলে বেডা মানুষ ওরফে বলদ। এত অমন করবেন না। আর কি এত বেডা বেডা করেন? সুন্দর করে বলবেন পুরুষ মানুষ। আইসেহ আমার পুরুষ মানুষ গো। এখন বলে আমায় উদ্ধার করেন কি বলতে এখানে ডাকছেন? নয়তো মশায় আমাকে উড়িয়ে নিয়ে যাবে। খাওয়া হয়ে গেলে টুপুস করে ছেড়ে দেবে। তারপর ডেঙ্গু জ্বর হবে। আমিও অঘা পাব। আপনিও বিধবা হবেন। হাসতে হাসতে কুপকাত। এই যে মিস্টার পুরুষ মানুষ। হাসছেন কেন ওভাবে? আমি বিধবা হব না। তা নয়তো কি? সেদিন তো বড় বড় মুখ করে বললেন, বিয়ে নাকি আমাকেই করবেন। আর কাউকে করবেন না। তো আমি যদি মারা পড়ি তাহলে আপনি বিধবা হবেন নাকি আমি হব? বুঝলেন নুবা? ফেবুতে একটা মিমস দেখছিলাম, দুইজন পুরুষ চা খাইতে খাইতে বলেছিল, ও ম্যান, যে এটা বানাইতে তারে আমার এখন অস্কার দিতে মন চাচ্ছে। ফতুর হয়ে যাবেন। ও তো টাকা কামাইতে কয়েক জনম লাগবে আপনার। তার থেকে আমারে 2-3 লাখ দিয়েন, ফেবুতে লিখে পোস্ট দেবনি, জামাই অস্কার দিচ্ছে। বাই দা ওয়ে তাগরে অস্কার দিবেন কোন দুঃখে? আমি কিভাবে বিধবা হব একটু বুঝাবা। না হয় শপথনি কি হব? কি খারাপ আপনি? সেটা আবার মনে মনে চান আপনি? অদ্ভুত। ধুর ছাড়ো তো। হ্যাঁ হ্যাঁ, মেইন পয়েন্টে আসুন এবার। কোথা থেকে একটা কালো গোলাপের তোড়া এনে ধরিয়ে দিলেন? 5টি কালো গোলাপ। 2টা বড়, 3টা একটু ছোট। শোনো নুবা, এই বড় 2টা তুমি আর আমি। বাকিগুলো নবাগত। বুঝলে? রসকসহীন জায়গায় এসব দেওয়া কি মানায়? তুমি চাইলে তোমার জন্য রসকস বানাতে পারি। কি একটা শীষ দিলেন! অমনি পুরো ঝিলের ধার ছোট ছোট রঙিন আলোয় ভরে গেল। আমাদের জীবনের শুরুটা এরকমই হোক। কি বলো? লাইট যেহেতু জ্বলেছে আশেপাশে তার মানে কেউ তো আছেই। এই আমি ওনার সাথে ঠাডাইয়া তর্কাতর্কি করলাম, এটাও তারা শুনছে। দুপুকানি তো বারোই সাথে উঠল চরম পর্যায়ের রাগ। বেশি রাগলে আমার আবার মাথা ঠিক থাকে না। এদিকে আবার ওনাকে বকতে যাব হঠাৎ কোথা থেকে আমার চোখে মুখে কেমন দুইবার ফ্লাশ জ্বলল আর নিভল। লুকিয়ে লুকিয়ে ছবি তোলার যে ব্যাপারটা, কিন্তু ফ্লাশটা মেরাই সব ঘেটে ঘো হয়ে গেছে। ওই উইকেন্ডে ওখানে ফ্লাশ মারলি। আর এই বেডা আপনি? বলি আপনি কিসের জন্য এরকম ঝাড়বাতি জ্বালানোর জন্য কাজের লোক রাখছেন? প্রাইভেসি আপনার নাই নাকি? ওখান থেকে আস্তে আস্তে পা টিপে টিপে নুসা আর এক ছোকরা বেরিয়ে এলো। এই ছোকরাকে তো দেখেছি কোথাও। নুসাকে ঠাস করে একটা লাগিয়ে দিতে ইচ্ছে করলেও দিলাম না। হাত চেপে কাছে টেনে কানে কানে বললাম, বনিতা না করলেই পারতিস। তখন বললি বাসায় যাবি। আর এখন তুই এখানে। আজ তো হনুমান একটা। বাসায় যাই তোর খবর আছে। আর এই ছোকরা এই, তুমি কে? ওর সাথে কি করছিলে? দেখে তো মনে হচ্ছে নুসার চেয়েও ছোট। নাম কি তোমার? ওর নাম নুহাস। আমার বোনের ছেলে। আর আপনি ওকে কি ছোকরা ছোকরা করছেন? সরি নুহাস। তা তুমি এত রাত বিরাতে করছো কি এখানে? আমি কিছু করিনি। ওই মামায় সব করতে বলেছে। আপনারে যে বলদ বলি সেটা কি আর এমনি এমনি বলি? প্রাইভেসির পোরটাকে খেয়ে ফেলেছেন। এই নিন আপনার গোলাপ। আমি চললাম। প্লিজ যাবেন না। শুনুন, নুবা, নুবা। এত সুন্দর একটা মুহূর্ত কেমন করে সবাই জেনে গেল? নুসা বাসায় এসে ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলে দিয়েছে। কি লজ্জাজনক ব্যাপার! মাথা কাটা যাচ্ছে এদিকে আমার। ফোনের পর ফোন আর স্থির মেসেজের পাহাড় ফোনে জমা হলে ফোনটাকে এক ফিক্কা দিলাম। সেটাও আবার গিয়ে পড়েছে বাবার পায়ের কাছে। আমতা আমতা করে ঢোক গেলা ছাড়া কোনো উপায় ছিল না। ভয়ে দরজা আটকে দিলাম এক ঘুম। উঠে দেখি দুপুর হয়ে গেছে। উঠে কোনোরকম ফ্রেশ হয়ে কিছু খেয়ে জানালার পাশে বসে একটু ভাঙা গলায় সারেগামাপা করতেই দেখি নিখিলকে। এদিকেই তাকিয়ে আছে। এই মানুষ কি শান্তিতে একটু গান ও গাইতে দিবে না নাকি? পাত্তা না দিয়ে এদিকে বসে রইলাম। দরজায় খটখট শব্দ। মা ডাকছে। বলল, তোর কাকা তোকে ডাকছে। এদিকে আয় তো নুবা। নো শান্তি অনলি পেইন। বেরোতেই মা আবার বলল, নুবা, তোর আলী কাকাকে মিষ্টি আর দই খেতে দে। আমিও সুন্দর করে কাকাকে সালাম দিয়ে বললাম, এই নিন কাকা, আলী খান। উনি বেকুব বনে যে গেলেন তা আর আমার বুঝতে বাকি নেই।
এদিকে বাপজানের মতো মানুষও হাসতে হাসতে কুপকাত। মনে হচ্ছে কেউ তাকে সুরসুরি দিচ্ছে। আমি শরম পেয়ে অতি দ্রুত ওই স্থান প্রস্থান করলাম। প্রস্থান করলে কি হবে, আমার আরেক আপদ হাজির। মা তো হাজার করেও আমাকে বাগানে পাঠাতে পারবেন না, কারণটা উনি জানেন। তাই বুদ্ধি করে কিসমিস আর আলুর বোকরা একটা ডালায় এলে দিয়ে আদেশ করলেন ছাদে গিয়ে যেন শুকোতে দিয়ে আসি। ছাদে গিয়ে শুকা দিয়ে আসার সময় ঘটল যত বিপত্তি। জায়গাটা পিচ্ছিল মতো ছিল একটু। ধপাস করে গেলাম পড়ে। চশমাটা গিয়ে আরেকদিকে পড়ল। বেজায় চোট লেগেছে। নিখিল এসে চশমাটা ধরিয়ে দিলেন। আর বললেন, নিন, চশমা ছাড়া তো চোখে দেখেন না। আমাকে আবার ভূতও ভাবতে পারেন। এবার উঠুন। আচ্ছা লোক তো আপনি। উঠতে তো সাহায্যও করতে পারেন। এই ভুল মতেও করব না। কেন? আপনার প্রাইভেসি যদি আবার নষ্ট হয়ে যায়। এতে প্রাইভেসি নষ্ট হবার কি আছে? এই ধরেন, আমি আপনাকে উঠতে সাহায্য করছি। আর এই সময়টাতে নুসা বা আম্মা এসে পড়লেন, তখন তো লজ্জা হয়েছে। ভাই লাগবে না আপনার সাহায্য। আমি একাই উঠব। রুমে এসে একখানা আইফোন আর একটা চিরকুট। আগে আইফোন খুলে চার্জে দিলাম। একটা আইফোন এর শখ ছিল অনেক দিনের। পূর্ণত্ব হলো এর। চিরকুটে লেখা ছিল, সরি। বাহ নুবা, বাহ। তোর রাগের দাম একটা আইফোন। বিরাট বিজনেস। একদিন এই কেমন বড়লোকস হয়ে গেলি। বিকেলের দিকে বন্ধু বান্ধবীরা সব হাজির। ওদের নিয়ে বেশ কিছু ছবি তুলে সেরকম ভাজাপোড়া খাওয়া দাওয়া করলাম। জীবনে বন্ধু বান্ধব না থাকলে কোনো মজাই থাকে না। অন্তত নুবার মতো মেয়েরা অচল। গায়ে হলুদ শেষ। বিয়েও শেষ। এবার বিদায় এর পালা। দুদিনে কেমন ফাস্টফুড খেতে খেতে গ্যাস্ট্রিকের রোগটা চেপে ধরেছে। কখন যে কোন অঘটন ঘটে কে জানে। ভয়ে ভয়ে শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েই যাচ্ছি। সবাই কত কান্নাকাটি করছে। আমার ভীষণ কষ্ট হলেও মেকআপের ভয়ে একরত্তি পানিও চোখ থেকে বেরোয়নি। শেষে বাবা যখন বুকে নিয়ে বিদায় দিল তখন ভাভা করে কেঁদে ফেললাম। বাবার প্রতি কেন যেন দুর্বল আমি। তার কান্না আমি সহ্য করতে পারি না। মা জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, ভালো থেকো মা। নুসাকেও আড়ালে কান্না করতে দেখেছি। এই মুহূর্তে বেশ হতাশ আমি। আর কত দূর? আর কতক্ষণ? এই প্রশ্ন আমি অন্তত 50 বারের মতো করেছি। বারবার মাকে বলেছি, ওসব কি আমাকে খেতে দিও না। তবুও দিয়েছে। টেরটা পাচ্ছি এখন। মস্ত এই বিয়েতে আর কোথাও এমন কারোর সাথে হয়েছে কিনা জানি না। ডায়রিয়ার রোগী না হলেই হয়। ভীষণ রকম বেগ এসেছে। কাকে বলবো, কাকে বোঝাবো? লজ্জার কথা। শিট। ছোটবেলায় কোনো এক ক্লাসমেট বলেছিল, বেশি বেগ পেলে এই মন্ত্রটা সে পড়ে। এতে নাকি তার বেগ কিছুটা কমে যায়। মন্ত্রটা ছিল এমন, হাগা আসে না বাঘের ডর, হাইগা মুইতা তলকর। কে আবিষ্কার করেছিল এই মহৎ মন্ত্র কে জানে। তবে এটা যে অনেকটা কার্যকরী মন্ত্র তার প্রমাণ আগেও পেয়েছি। বলছি সে কথা পড়ে। আগে এটা জপে নেই ঠিকঠাক মতো। নয়তো ড্রিভারের সামনে কেলেঙ্কারি কেচ্ছা হয়ে যাবে। নুবা, হুহো, কি বিড়বিড় করছেন? আমার মাথা আপনার মুন্ডু। কি হোক, এই বেশি বিরক্ত করবেন না বলে দিলাম। ধাক্কা মেরে বাইরে ফেলে দিব কিন্তু। আর কতক্ষণ লাগবে? আরো 1.5 ঘন্টার মতো। উহু, আল্লাহ বাঁচাও। আপনার কি অস্বস্তি হচ্ছে? বমি পাচ্ছে? গাড়ি দাঁড়া করাবো? এই এতক্ষণে একটা ভালো কথা উনি বলেছেন। চশমাটা ব্যাগ থেকে নিয়ে পরে নিলাম। তারপর বললাম, হ্যাঁ হ্যাঁ, এক হোটেল বা তেলের পাম্পের পাশে দাঁড়া করাবেন। ভীষণ বমি পাচ্ছে আমার। ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা মারলেই শান্তি মিলবে একটুখানি। আচ্ছা আগে বলবেন তো সে কথা। আমি বলছি থামাতে ড্রাইভারকে। উনি এক হোটেলের সামনেই গাড়ি দাঁড় করালেন। কোনোরকম চেপে চুপে ওয়াশরুম পর্যন্ত যেতে পারলে বাঁচি। উনি নিয়ে গেলেন। আমি ওয়াশরুমে গিয়ে শান্তি। ঘামে আর ভয় কি অবস্থা হয়েছে আমার। কি বিভৎস দেখাচ্ছে। ঘষে ঘষে মেকআপ তুলে ফ্রেশ হয়ে নিলাম। ভীষণ ফ্রি লাগছে এখন। বাইরে বেরিয়ে ওনাকে দেখতে পেয়ে এক রাজ্য বিজয়ের হাসি দিলাম। মেকআপ বিহীন আমাকে দেখে উনি হা করে তাকিয়ে রইলেন। আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, চলুন, গাড়িতে এসে বসুন। ভীষণ গরম লাগছে। মেকআপটা এভাবে সব তুলে ফেললেন কেন? করেছি কি আর সাথে?
এমনিতে মিথ্যা বলে ওয়াশরুমে আসছি। মুখ না ধুলে বলবে যে কেমন খারাপ লাগছিল। মেকআপ তলায় আমারও বেশ খানিকটা খারাপই লাগছে। ভালোই দেখা গিয়েছিল। বাবার বাড়িতে বসে এই এক কারণে কান্না চাপিয়ে রেখেও লাভ কিছুই হয়নি। কিন্তু মেকআপ তলায় আমার থেকে বেশি কষ্ট উনি পেয়েছেন। এরকম তাজ্জব ব্যাপার কোনো মেয়ের জীবনে ঘটেছে কিনা আমার জানা নেই। বিশাল একটা ভাব নিয়ে গাড়িতে উঠে বসলাম আর বললাম, আপনি যদি 1 মিনিটের মধ্যে গাড়িতে উঠে এসে না বসেন, দেন আমি একাই চলে যাব শ্বশুর বাড়িতে। গাড়িতে হেলান দিয়ে কানের কাছে এসে বললেন, এত আগ্রহ তো শ্বশুরবাড়ি যাওয়ার, আজ রাতে টেরটা পাবে। উনি উঠে এসে বসলেন গাড়িতে। আমি প্রাণ খুলে হাসছি। বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। উপভোগ করছি রাস্তার দুই ধারের দৃশ্য। উনি হঠাৎ ডান হাত চেপে বললেন, আপনি বোঝেন কত বড় ভুল কাজ করেছেন? কি বুঝব? এই যে ঘষে ঘষে মেকআপ তুলেছেন এর মানে বোঝেন? কি অদ্ভুত! না বোঝার কি আছে? আমার ভীষণ অস্বস্তি লাগছে, তাই তুলেছি। না বোঝার তো কিছু নেই। কচু বুঝছেন? মানে মানে জিজ্ঞেস করছেন আবার? লজ্জাহীন মেয়ে কোথাকার! সবাই এখন কি আবোলতাবোল ভাববে যে গাড়িতে আমরা দিয়ে সেরে ফেলেছি। তাই মেকআপটা নষ্ট হয়েছে। তাই আপনিও ওটা ভালো করে তুলেছেন। হাউ ফানি ম্যান ইউ আর! সাধে সাধে কি বলদ বলি! কি স্ট্রেঞ্জ চিন্তা ভাবনা আপনার! তা এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে মিস্টার? বলদ বলে উড়িয়ে দিচ্ছ তো পরে বুঝবে, যখন সবাই লজ্জা দিবে। আমি ওসবের ধার ধারি না। আর আপনি যে এত মেলামেন করতেছেন, এটা কিন্তু ভিতরা করে। আমি মোটেই ভীরু নয়। সে দেখা যাবে। এখন ফুল স্টপ। আমাকে একটু শান্তি আর স্বস্তির দুটোর নিঃশ্বাসই নিতে দিন। ভাব যত সব। মনে হচ্ছে ওনার দম আমি বন্ধ করে রেখেছি। মুখ ভেঙচে নিজের মতো চট্টগ্রামের শান্তির হাওয়া গায়ে মুখে মেখে নিলাম। কত বড় প্রেসার থেকে যে রক্ষা পাইছি। ওহ থ্যাঙ্কস গড! নতুন বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি এসে পড়েছি। বিশ্বাস করবেন না, 1.5 ঘন্টার পথ মনে হলো আধা ঘন্টায় এসে পড়েছি। আর যদি চেপে রাখতাম তাহলে এই সময়টা এক যুগ মনে হতো। যাই হোক, চশমা পরে ড্যাং ড্যাং করে নতুন বরকে রেখেই চলে গেলাম। বাড়িটা অত বড় নয়। গড়পড়তা স্বাভাবিক দোতলা একটা বাড়ি। বিশেষত্ব হচ্ছে এখানে যারা থাকে মানে আমার শ্বশুরবাড়ির সবাই খুব শৌখিন মনে হচ্ছে। সাধারণের মধ্যে গর্জিয়াস। কি সুন্দর সুন্দর সব ইনডোর প্লান্টস দিয়ে সাজানো ঘর। আমার শাশুড়ি মা আমাকে দেখে প্রথম দিন এর মতো আবারও অবাক হয়ে তাকিয়েছিলেন। এবার আর বিসমিল্লাহ না সুন্দর করে সবাইকে সালাম দিলাম। সবাই কেমন নতুন বউ করছে। আমারও একটু একটু বউ ফিল হচ্ছে। তবে বিপত্তি ঘটল আরেক জায়গায়। সবাই বলাবলি করছে বউ তো এটা না। বউয়ের ড্রেসে একে। শাশুড়ি মা সবাইকে থামিয়ে দিয়ে বললেন, এটাই আমাদের নিখিলের বউ, নুবা। এবার উনি ভীষণ রাগে একটা লুক নিয়ে বললেন, যতদূর জানি আমার পোলায় তোমারে পার্লারে নিয়ে সাজাইছে। তা তোমার সাজনগাজন মিব্বা গেছে নাকি কানতে কানতে মুইস্থা গেছে? আসলে আন্টি, মিথ্যা বলবো না আপনাকে। হয়েছে কি, থাক তোমার আর বলতে হবে না, আমি মাকে বলে দিচ্ছি। মা ওর ভীষণ বমি বমি ভাব হয়েছিল। তো মাঝ রাস্তায় নেমে মা সিএনজি পাম্পের পাশের হোটেলে নেমে ওখানের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়েছে। তাই বলে একটু সাজগোজ থাকবে না? আমার তো মনে হয় কোনো খাপলা আছে। না আন্টি, সত্যি বলছি কোনো খাপলাই নেই। চুপ মায়া, কি আন্টি আন্টি করতাছ তখন থাইকা? আম্মা বা মাকুয়া ডাকবা। ওনার ধমক একটা খাইয়া তবদা খাইলাম। নুহাস আর ওর আরও কিছু দোসর মিলে আমাকে একটা সাজানো ফুলের রুমে নিয়ে এলো। এটাই বুঝি বাসর রাত। ইসনুবা কত্তবর বোকামি করলি তুই? মেকআপ না তুললে ভিন্ন লুকে অনেক অনেক ছবি তুলতে পারতি। সাথে তো আইফোন ছিলই। পাকনামি করে দিলি সব শেষ করে। যাই হোক, একটু রিল্যাক্স নিয়ে গ্যাসের ঔষধ খেতে হবে, না হলে তৃতীয়বারের মতো বিশ্বযুদ্ধের গোলাগুলির শব্দে বাড়ির পুতিন সরকার মানে আমার শাশুড়ি মা আমাকে বহিষ্কার করে দিবেন। হাজার হোক ওনার রাষ্ট্রে আপাতত বহিরাগত। চলবে।